আম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই গভীর বিশ্লেষণে। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। যা যা আসলেই মহাবিশ্বের সবচেয়ে বড় এবং অন্ধকার রহস্য। ঠিক তাই, ডার্ক ম্যাটার আর ডার্ক এনার্জি। আমাদের আজকের এই আয়োজনের মিশনটাই হলো মহাবিশ্বের এই অজানা ৯৫% জট খোলা। আর এই বিশাল কাজটার জন্য আমরা বেশ কিছু দারুণ গবেষণাপত্র এবং প্রবন্ধের সাহায্য নিচ্ছি। হ্যাঁ, তথ্যসূত্র হিসেবে আমরা ইউরোপিয়ান স্পেস এজেন্সি ইএসএ এবং ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের রিভারসাইডের মতো প্রতিষ্ঠানের গবেষণা ব্যবহার করছি। সেই সাথে বিজ্ঞানী.org, বিজ্ঞান ব্লগ, সব বাংলায়, আর্টিকেলস বাংলা এবং শিক্ষক বাতায়নের মতো দারুণ সব প্ল্যাটফর্মের তথ্য তো থাকছেই। আর দৈনিক প্রথম আলো ও ইত্তেফাকের মতো পত্রিকাগুলোর অসাধারণ সব বিজ্ঞান প্রবন্ধ কিন্তু আমাদের আজকের এই আলোচনার ভিত্তি। একদম। এতগুলো নির্ভরযোগ্য উৎস থেকে তথ্য নিয়ে আমরা পুরো বিষয়টা আজকে পরিষ্কার করার চেষ্টা করব। তো শুরুতেই একটা চমকপ্রদ তথ্য দিয়ে শুরু করা যাক। এই যে আমরা প্রতিদিন আমাদের চারপাশে যা কিছু দেখি, এই গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি থেকে শুরু করে আমাদের এই মানবদেহ, হ্যাঁ, এই সব কিছু মিলে পুরো মহাবিশ্বের মাত্র ৫%। ভাবতে পারেন বিষয়টা? এটা আসলেই অবিশ্বাস্য। বাকি ৯৫%ই এমন কিছু দিয়ে তৈরি যা আমরা দেখতে বা ছুঁতে পারি না। আর মজার বা হয়তো একটু ভয়ের ব্যাপার হলো, এই অদৃশ্য শক্তি নির্ধারণ করবে আমাদের মহাবিশ্বের চূড়ান্ত পরিণতি আসলে কি হতে যাচ্ছে। ঠিক বলেছেন। এটা আধুনিক জ্যোতির্বিজ্ঞানের সবচেয়ে বড় প্যারাডক্সগুলোর একটা। ঠিক আছে, চলুন বিষয়টা একটু খতিয়ে দেখি। এই দৃশ্যমান ৫% পদার্থের বিপরীতে বাকি অদৃশ্য অংশের অনুপাতটা আসলে কেমন? যদি একদম নিখুঁত হিসাবের দিকে তাকাই, মহাবিশ্বের প্রায় ৬৮% হল ডার্ক এনার্জি বা তমশক্তি। ৬৮%? হ্যাঁ, আর ২৭% হল ডার্ক ম্যাটার বা তম পদার্থ। বাকি ওই মাত্র ৫% হল সাধারণ বস্তু, যাকে আমরা ব্যারিয়নিক পদার্থ বলি। ব্যাপারটা অনেকটা মহাসমুদ্রে ভাসমান কোনো বিশাল আইসবার্গের মতো। চূড়াটুকু শুধু পানির ওপরে দেখা যাচ্ছে। আর বিশাল একটা কাঠামো পানির নিচে গভীর অন্ধকারে লুকিয়ে আছে। দারুণ উপমা। এই দৃশ্যমান চূড়াটুকু দেখেই আমরা পুরো সমুদ্রের মানচিত্র আঁকার চেষ্টা করছি, কিন্তু আসলে নিচের ওই অদৃশ্য অংশটাই সবকিছু নিয়ন্ত্রণ করছে। একদম তাই। আর এই পানির নিচে লুকিয়ে থাকা কাঠামোর প্রথম আঁচ কিন্তু পাওয়া গিয়েছিল বেশ আগে। ১৯৩০-এর দশকের দিকে, তাই না? হ্যাঁ, সুইস জ্যোতির্বিজ্ঞানী ফ্রিটস জুইকি যখন কোমা ক্লাস্টার নামের একটা বিশাল গ্যালাক্সি গুচ্ছ পর্যবেক্ষণ করছিলেন, তিনি সেখানে একটা গাণিতিক অসামঞ্জস্য খুঁজে পেয়েছিলেন। ঠিক, তিনি দেখলেন গ্যালাক্সিগুলো তাদের কেন্দ্রের চারপাশে এত প্রচণ্ড বেগে ঘুরছে যে শুধু দৃশ্যমান ভর দিয়ে হিসাব করলে মহাকর্ষ বল কোনোভাবেই এই ঘূর্ণন সামলাতে পারার কথা নয়। একদম মহাজাগতিক নিয়মে এই গ্যালাক্সিগুলোর অনেক আগেই ছিন্নভিন্ন হয়ে মহাশূন্যে ছিটকে যাওয়ার কথা ছিল। কিন্তু জুইকে দেখলেন কোনো এক অদৃশ্য শক্তির প্রবল টানে তারা এক জায়গায় শক্তভাবে আটকে আছে। সেখানে বিপুল পরিমাণ ভরের অস্তিত্ব ছিল, যা মহাকর্ষীয় প্রভাব ফেলছে ঠিকই, কিন্তু কোনো আলো বিকিরণ করছে না। এটাই সেই ডার্ক ম্যাটার বা মহাজাগতিক আঠা। কিন্তু এরপর তো বিষয়টা আরও পরিষ্কার হয় ১৯৭০-এর দশকে। হ্যাঁ, জ্যোতির্বিজ্ঞানী ভেরা রুবিন যখন গ্যালাক্সির ঘূর্ণন গতি নিয়ে কাজ শুরু করলেন। তিনি অ্যান্ড্রোমেডা সহ অন্যান্য গ্যালাক্সির ঘূর্ণন পর্যবেক্ষণ করে খুব অদ্ভুত একটা ব্যাপার খেয়াল করেন। তিনি দেখলেন গ্যালাক্সির কেন্দ্রের কাছাকাছি থাকা তারাগুলো যে বেগে ঘুরছে, একেবারে বাইরের দিকের প্রান্তে থাকা তারাগুলো প্রায় একই বেগে ঘুরছে। অথচ নিউটনের সূত্র অনুযায়ী তো কেন্দ্রের বাইরে গেলে গতি কমে যাওয়ার কথা। ঠিক ওই জায়গাটিতেই বিজ্ঞানের বড় বাকবদল ঘটে। ভেরা রুবিন প্রমাণ করেন দৃশ্যমান ভর দিয়ে গ্যালাক্সির এই স্থিরতা ব্যাখ্যা করা অসম্ভব। পুরো গ্যালাক্সিকে ঘিরে নিশ্চয়ই অদৃশ্য পদার্থের বিশাল কোনো বলয় আছে। উক্তি আছে এ নিয়ে। তিনি বলেছিলেন, আমরা যা দেখি তা আসলে পুরো ছবির সামান্য এক টুকরো। বাকি অংশ লুকিয়ে আছে অন্ধকারে। অসাধারণ একটা কথা। সত্যিই তাই। ডার্ক ম্যাটার আলো শোষণ করে না, বিকিরণও করে না, কিন্তু গ্যালাক্সিগুলোকে একসাথে ধরে রাখে। তো এখানে একটা বড় প্রশ্ন জাগে, আলো যদি ডার্ক ম্যাটার ভেদেই চলে যায়, তাহলে এর অস্তিত্ব আমরা মাপছি কিভাবে? এটা মাপা হয় মহাকর্ষীয় বক্রীভবন বা গ্র্যাভিটেশনাল লেন্সিং নামের একটা প্রক্রিয়ার মাধ্যমে। ও আচ্ছা,
আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব থেকে আসা সেই বিষয়টা। হ্যাঁ, বিপুল ভর তার চারপাশের স্থানকাল বা স্পেস টাইমকে বাঁকিয়ে দেয়। ফলে দূরের গ্যালাক্সি থেকে আসা আলো যখন ডার্ক ম্যাটারের পাশ দিয়ে যায়। তখন সেই বাঁকা স্থানকালের কারণে আলোর পথটাও বেঁকে যায়। একদম ঠিক ধরেছেন। বিজ্ঞানীরা দূরবর্তী গ্যালাক্সিগুলোর এই বিকৃত ছবি বিশ্লেষণ করেই বুঝতে পারেন ডার্ক ম্যাটার কোথায় লুকিয়ে আছে। আর এই প্রযুক্তি ব্যবহার করেই তো সাম্প্রতিক সেই দারুণ আবিষ্কারটা হয়েছে, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের রিভারসাইডের ওই গবেষণাটা। হ্যাঁ, ২০২৬ সালের জানুয়ারির নতুন আবিষ্কার। জ্যোতির্বিজ্ঞানী বাহরাম মুবাশ্বের এবং তার দল এটা করেছেন। নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ব্যবহার করে তারা সেক্সট্যান্স নক্ষত্রমণ্ডলে ডার্ক ম্যাটারের সবচেয়ে নিখুঁত ম্যাপ তৈরি করেছেন। এটা কিন্তু ২০০৭ সালের হাবল টেলিস্কোপের ম্যাপের চেয়ে দ্বিগুণ স্পষ্ট। হ্যাঁ, আর এখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে কিভাবে ডার্ক ম্যাটার সাধারণ বস্তুর সাথে জালের মতো জড়িয়ে আছে। ওই যে মহাজাগতিক জাল বা কসমিক ওয়েবের ধারণা, ডার্ক ম্যাটার যেন মাকড়সার জালের মতো ছড়িয়ে আছে পুরো মহাবিশ্বে। কিন্তু হতাশার জায়গা হলো, এই ডার্ক ম্যাটার আসলে কি দিয়ে তৈরি তা তো এখনো সরাসরি প্রমাণ করা যায়নি। না, যায়নি। তবে বিজ্ঞানীরা মনে করেন এটি হয়তো ওয়েম্পস বা উইকলি ইন্টারঅ্যাক্টিং ম্যাসিভ পার্টিকলস দিয়ে তৈরি। এই দুর্বল মিথস্ক্রিয়া বলতে তো বোঝায় যে এরা সাধারণ বস্তুর সাথে ধাক্কা খায় না, তাই তো? ঠিক, একটা ওয়েম্প কণা হয়তো বিশাল নিরেট সীসার দেয়ালের এপাশ দিয়ে ঢুকে কোনো ধাক্কা না খেয়ে ওপাশ দিয়ে বেরিয়ে যেতে পারে। এই জন্যই পৃথিবীতে ডিটেক্টর দিয়ে এদের ধরা এত কঠিন। আর একটা তত্ত্ব তো আছে অ্যাক্সিয়ন কণা নিয়ে। হ্যাঁ, ভরহীন প্রায় এক ধরনের অতি ক্ষুদ্র কণা। লন্ডনের বিজ্ঞানীরা এটা নিয়ে বেশ কাজ করছেন এখন। তো ডার্ক ম্যাটার হলো সেই আঠা যা সবকিছু ধরে রাখছে, কিন্তু মনে হচ্ছে এই দড়ি টানাটানি খেলায় সে হেরে যাচ্ছে। আর এখানেই চলে আসে আমাদের আলোচনার দ্বিতীয় এবং সবচেয়ে রহস্যময় অংশ, ডার্ক এনার্জি বা তম শক্তি। চলুন এবার প্রসঙ্গের মোড় এই দিকেই ঘোরানো যাক। মহাবিশ্ব যে প্রসারিত হচ্ছে, এই ধারণাটা তো পুরনো। হ্যাঁ, ১৯২৯ সালে এডউইন হাবল প্রথম এর প্রমাণ দেন। অনেকটা বেলুন ফোলানোর মতো। বেলুন ফোলালে এর গায়ের দাগগুলো যেমন একে অপরের থেকে দূরে সরে যায়। মহাবিশ্ব ঠিক সেভাবেই প্রসারিত হচ্ছে। হাবল গ্যালাক্সিগুলোর রেড শিফট থেকে এটা দেখেছিলেন। ওই যে অ্যাম্বুলেন্সের সাইরেন দূরে যাওয়ার সাথে সাথে শব্দ যেমন ভারী হয়ে যায়, আলোর ক্ষেত্রে সেটা লালের দিকে সরে যায়। চমৎকার বলেছেন। তো বিজ্ঞানীদের ধারণা ছিল ডার্ক ম্যাটার আর সাধারণ পদার্থের যে মহাকর্ষ বল, সেটা একটা সময়ে এই প্রসারণের গতিকে মহাকর্ষের টানে ধীর করে আনবে। কিন্তু ১৯৯৮ সালে ঘটল সেই যুগান্তকারী ঘটনা। বিজ্ঞানীরা টাইপ 1-এ সুপারনোভা পর্যবেক্ষণ করে দেখলেন প্রসারণ তো ধীর হচ্ছেই না, উল্টো আরও দ্রুত গতিতে বাড়ছে। হ্যাঁ, মহাবিশ্ব ত্বরান্বিত প্রসারণ বা অ্যাক্সেলারেটেড এক্সপ্যানশনের মধ্য দিয়ে যাচ্ছে। এই আবিষ্কারের জন্য তো পার্লমাটার, শ্মিট এবং রিস ২০১১ সালে নোবেল পেলেন। কারণ এটা প্রমাণ করল যে মহাশূন্যে এমন কোনো শক্তি আছে যা মহাকর্ষের ঠিক বিপরীত কাজ করছে। মানে এক প্রকার বিকর্ষণমূলক বল বা অ্যান্টিগ্র্যাভিটি, যা গ্যালাক্সিগুলোকে প্রবল বেগে দূরে ঠেলে দিচ্ছে। আর এই বিকর্ষণ শক্তির নামই ডার্ক এনার্জি। এখানে তো আইনস্টাইনের সেই বিখ্যাত ভুলের গল্পটা চলে আসে। হ্যাঁ, কসমোলজিক্যাল কনস্ট্যান্ট। তিনি তার সমীকরণে মহাবিশ্বকে স্থির রাখতে এটা যোগ করেছিলেন। পরে যখন দেখলেন মহাবিশ্ব প্রসারিত হচ্ছে, তখন সেটাকে জীবনের সবচেয়ে বড় ভুল বলে বাতিল করে দেন। কিন্তু এখন মনে হচ্ছে আইনস্টাইন ভুল করেও আসলে সঠিক ছিলেন। ডার্ক এনার্জি হয়তো তার সেই ধ্রুবকের আধুনিক রূপ, আবার গ্রিক দার্শনিকদের সেই কুইন্টেসেন্স বা পঞ্চম শক্তির ধারণাও তো এর সাথে মেলে। হ্যাঁ, অনেকেই ডার্ক এনার্জিকে একটা অদেখা তরলের মতো কল্পনা করেন, যা পুরো স্থানকালের ভেতর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর মজার ব্যাপার হলো, শূন্যস্থান যত বাড়ছে, ডার্ক এনার্জির মোট পরিমাণও তত বাড়ছে, তাই না? ঠিক, সাধারণ পদার্থের মতো এর ঘনত্ব কমে যায় না, ফলে বিকর্ষণ বল আরও শক্তিশালী হচ্ছে। কিন্তু এখানেই তো একটা বিশাল টুইস্ট আছে। প্রথম আলোর একটা সূত্র ধরে বলি। আচ্ছা, ডার্ক এনার্জি স্পেকট্রোস্কোপিক ইনস্ট্রুমেন্ট বা ডেসিয়ের নতুন পর্যবেক্ষণের কথা বলছেন? একদম। যুক্তরাষ্ট্রের কিট পিক অবজারভেটরিতে ডেসি থেকে পাওয়া তথ্য বিজ্ঞানীদের মাথা নষ্ট করে দিয়েছে। এতদিন ধারণা ছিল ডার্ক এনার্জি একটা ধ্রুবক, কিন্তু ডেসিওর তথ্য বলছে ডার্ক এনার্জি সময়ের সাথে সাথে পরিবর্তিত হচ্ছে। এটা তো সাংঘাতিক ব্যাপার। বিজ্ঞানী ওফার লাহাভ এটাকে একটা নাটকীয় মুহূর্ত বলেছেন।
আর ক্যাথরিন হেইম্যানস বলেছেন ডার্ক এনার্জি আমাদের ধারণার চেয়েও অদ্ভুত আচরণ করছে। যদি এটা সত্যি হয় তাহলে তো মহাবিশ্বের ভবিষ্যৎ নিয়ে আমাদের সব পূর্বাভাস ভুল প্রমাণিত হতে পারে। অবশ্যই মহাজাগতিক ধ্রুবকের পুরো গাণিতিক কাঠামোই হয়তো নতুন করে লিখতে হবে। তবে মানুষের এই অদম্য কৌতূহলের প্রশংসা করতেই হয়। আমরা বসে নেই, একের পর এক অভিযান চালিয়ে যাচ্ছি। ঠিক, এই রহস্য সমাধানে ইউরোপিয়ান স্পেস এজেন্সির ইউক্লিড মিশন একটা দারুণ উদাহরণ। হ্যাঁ, 2023 সালের 1 জুলাই স্পেসএক্সের ফ্যালকন 9 রকেটে করে এটা পাড়ি জমিয়েছে পৃথিবী থেকে 15 লাখ কিলোমিটার দূরে ল্যাগ্রাঞ্জ পয়েন্ট 2 বা L2 পয়েন্টের উদ্দেশ্যে। এর লক্ষ্যমাত্রাটা শুনলে তো চোখ কপালে ওঠার জোগাড়। আকাশের 1/3 জুড়ে প্রায় 1000 কোটি আলোকবর্ষ দূরের গ্যালাক্সিগুলোকে পর্যবেক্ষণ করে মহাবিশ্বের বিশাল 3D ম্যাপ তৈরি করবে ইউক্লিড। এই 3D অ্যাপ থেকেই হয়তো আমরা সেই পরিবর্তনশীল ডার্ক এনার্জির চূড়ান্ত প্রমাণ পেয়ে যাব। শুধু মহাশূন্যে নয়, পৃথিবীতেও কিন্তু বিশাল কর্মযজ্ঞ চলছে। ওই যে সার্নের লার্জ হ্যাড্রন কোলাইডার, সেখানে তো প্রোটন কণাগুলোকে আলোর কাছাকাছি গতিতে সংঘর্ষ ঘটিয়ে ডার্ক ম্যাটার খোঁজার চেষ্টা চলছে। আবার চিলির ডার্ক এনার্জি সার্ভের অধীনে 570 মেগাপিক্সেলের বিশাল ক্যামেরা দিয়ে রাতের আকাশের ছবি তোলা হচ্ছে। আর ভবিষ্যতে নাসার ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ তো ডার্ক ম্যাটার আর এনার্জির জাল খুঁজতে মহাকাশেই যাবে। এই সব গবেষণার ফলাফল আসলে আমাদের একটা চূড়ান্ত প্রশ্নের উত্তর দেবে: মহাবিশ্বের পরিণতি কি? হ্যাঁ, পরিণতি নিয়ে তো দুটো খুব রোমাঞ্চকর আর একটু ভয়ের তত্ত্ব আছে। একটা হলো বিগ ফ্রিজ। যদি ডার্ক এনার্জি ধ্রুবক থাকে, তবে একদিন গ্যালাক্সিগুলো এত দূরে সরে যাবে যে রাতের আকাশ সম্পূর্ণ কালো হয়ে যাবে। নক্ষত্রগুলো নিভে যাবে, পুরো মহাবিশ্ব একটা বরফ শীতল দশায় পৌঁছাবে। এটাই বিগ ফ্রিজ। কিন্তু ডেসিয়ের ডেটা অনুযায়ী ডার্ক এনার্জি যদি পরিবর্তনশীল হয়, তবে পরিণতি হবে আরও ভয়ঙ্কর: বিগ রেপ। মহাবিচ্ছিন্নতা, মানে ডার্ক এনার্জি এতটাই শক্তিশালী হয়ে উঠবে যে মহাকর্ষ তো বটেই, পরমাণুর গঠনও ছিন্নভিন্ন হয়ে যাবে। একদম, সবল নিউক্লিয় বলকেও সে হারিয়ে দেবে। মহাশূন্য নিজেই নিজেকে ছেড়ে ফেলবে, এক মহাপ্রলয়। শুনতেই গা শিউরে ওঠে। কিন্তু এই বিশাল ভীতিকর আলোচনার শেষে এসে একটা অন্যরকম সত্যও তো মানতে হবে। হ্যাঁ, এই ডার্ক ম্যাটার আর ডার্ক এনার্জির বিশাল প্রভাব ছাড়া মহাবিশ্বে ভারী মৌলই তৈরি হতো না। আর পরিণামে আমাদের পৃথিবীতে জীবনেরও উদ্ভব হতো না। ঠিক, বিগ ব্যাংয়ের পর ডার্ক ম্যাটারের মহাকর্ষীয় টানই গ্যাসগুলোকে এক জায়গায় জমাট বাঁধতে সাহায্য করেছিল। নক্ষত্রগুলো তৈরি হয়েছিল, আর সেই নক্ষত্রের ভেতরেই কার্বন, অক্সিজেনের মতো ভারী মৌলগুলো তৈরি হয়। ডার্ক ম্যাটার আমাদের সৃষ্টি করেছে, আর ডার্ক এনার্জি আমাদের ভবিষ্যৎ পরিণতি নির্ধারণ করছে। এটা আমাদের মনে করিয়ে দেয় যে মানুষ মহাবিশ্বের মালিক নয়, বরং এক কৌতূহলী, অনুসন্ধানী যাত্রী মাত্র। খুব সুন্দর বলেছেন। পুরো আয়োজনের সারমর্ম আসলে এটাই। আজ বিদায় নেওয়ার আগে শ্রোতাদের গভীরভাবে ভাবার জন্য একটা দারুণ বিষয় রেখে যেতে চাই। আইনস্টাইনের সেই বিখ্যাত উক্তিটা। হ্যাঁ, আইনস্টাইন বলেছিলেন, প্রকৃতি তার অপরিহার্য মহিমা দ্বারা তার রহস্য গোপন করে। এই কথার গভীরতা অনেক। এই গভীরতা মাপার জন্য ইতালির ন্যাপলস বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের একটা কাজের কথা বলি। আচ্ছা, আর্কিমিডিস ভ্যাকুয়াম ওয়েট এক্সপেরিমেন্টের কথা বলছেন? একদম তাই। আমরা যাকে একদম ফাঁকা শূন্যস্থান মনে করি, কোয়ান্টাম মেকানিক্সের দৃষ্টিতে তা আসলে মোটেও ফাঁকা নয়। এর ভেতরেই তো প্রতিনিয়ত ভার্চুয়াল কণাগুলো জন্ম নিচ্ছে আর বিলীন হয়ে যাচ্ছে, কোয়ান্টাম ফ্লাকচুয়েশন। আর ন্যাপলসের বিজ্ঞানীরা এই শূন্যস্থানের, মানে এই ফ্লাকচুয়েশনের নিজস্ব ওজন মাপার চেষ্টা করছেন। কারণ এই অদেখা শক্তি হয়তো সেই ডার্ক এনার্জি, ঠিক, যা মহাকর্ষের সাথে লড়াই করে গোটা মহাবিশ্বের ভাগ্য নিয়ন্ত্রণ করছে। একটু ভাবুন তো, আমাদের চোখের সামনের এই শূন্যতাই হয়তো ধারণ করে আছে সৃষ্টির সবচেয়ে বড় রহস্য। ঠিক তাই। মহাবিশ্বের এই অসীম শূন্যতা হয়তো চিরকালই আমাদের নতুন করে ভাবতে বাধ্য করবে।